খেয়ে দিয়ে উঠে বেশ খানিকক্ষণ সময় একটা লম্বা রেস্ট নিয়েছি। ভেবেছিলাম খাওয়া দাওয়ার পরপরই গিয়ে একটু তাল বড়া ভাজবো, তারপরে কেন জানি না খাওয়া দাওয়ার পর আর শরীর দিচ্ছিল না, তো একটুখানি রেস্ট নিলাম। এখন যাচ্ছি তাল বড়া ভাজতে। এবছরের প্রথম নিজেদের সংসারে আজকে আমি তাল বড়া ভাজবো। অনেকদিন ধরেই খেতে ইচ্ছে করছিল, আর করব করব করে না আর করা হয়ে উঠছিল না। তো যাই হোক, চলো এখন তাহলে একটু তাল বড়া ভাজি, আর তারপরে ইচ্ছা আছে দুজনে বসে একটুখানি তাল বড়া খাবো। আর আজকে না সত্যি কথা বলতে খাওয়া দাওয়া করে কেমন জানি কষ্ট হয়ে গিয়েছে। ওই তাড়াহুড়ো করে রান্নাবান্না করছিলাম, ওই কারণে একটু কষ্ট হয়ে গিয়েছে। যাই হোক, চলো আর বেশি সময় নষ্ট করব না, এখন গিয়ে রান্নাঘরের কাজটা কমপ্লিট করি। কখন আবার শরীর ভালো লাগবে না, তারপরে আবার শরীর ছেড়ে দিলে তখন আর ইচ্ছে করবে না। চলো, হ্যাঁ। দুপুরে রান্না শেষে তালের বড়ার জন্য যে উপকরণগুলো দরকার ছিল সেগুলো সমস্তটা একসাথে মাখিয়ে রেখে দিয়েছিলাম, যাতে করে ভাজার সময় চিনিটা খুব ভালো করে গলে যায়। আর না হলে জানো তো, সাথে সাথে যদি তুমি মেখে তারপরে ভাবো ভাজবে, তাহলে না ওই ভালো হয় না। কেমন জানি চিনিটা মুখের ওপর পড়ে, আর তেলটাও না একটু বেশি কালো হয়ে যায় ওই চিনিগুলো পুড়ে পুড়ে। রান্না করতে আমি বরাবরই ভীষণ ভালোবাসি। তবে কি বলতো, জীবনের এমন একটা পরিস্থিতির মধ্যে দিয়ে এখন আমি যাচ্ছি যে হাজার কিছু খেতে ইচ্ছে করলেও শরীর সাথ দেয় না যে সেই দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্নাঘরে বেশ সময় নিয়ে জিনিসটাকে আমি তৈরি করি। কিন্তু কিছু করারও থাকে না, কারণ একার সংসার, কোনো কিছু খেতে ইচ্ছে করলে নিজেদেরকেই বানিয়ে নিতে হবে। আর আমার বর না সেরকম একটা রান্নাবান্না জানে না, ও পুরুষ মানুষ, ওর ভালো লাগে না। আর সব থেকে বড় জিনিস, সব কাজ যে সবাই পারবে বা সবার ভালো লাগবে এমন তো কোনো কথা নেই। তারপরে রইল বাকি সময়ের কথা। সে একদমই সময় পায় না, খুব ব্যস্ত একজন মানুষ। সারা দিনের পর রাত্রিবেলা কখন ঘুমাতে যায় জানো? 3:30, পৌনে 4টে, 4টে, এই টাইমের আগে কখনোই ঘুমাতে যেতে পারে না। যখনই ওকে আমি বলি যে তোমার খুব কষ্ট হয়ে যাচ্ছে না, তখন বলে দেখো, জীবনে ভালো জায়গায় পৌঁছাতে গেলে আর ভালোভাবে প্রতিষ্ঠিত হতে গেলে একটা সময় গিয়ে কষ্ট করতেই হয়। তাই সেটাকে কখনো কষ্ট মনে করতে নেই, সেটাকে কর্ম আর পরিশ্রম, এই দুটো চোখে দেখলেই হয়ে যায়। তবে জানো, সব থেকে বেশি আমাকে যারা বোঝে তারা হলো বাবা মা আর আমার বর। বড়বাবু সব সময় চেষ্টা করে, ওর যতই কাজ থাকুক না কেন, ও যতই ব্যস্ত থাকুক না কেন, আমার যদি কোনো কিছু খেতে ইচ্ছে করে, আমার যদি শরীর সাথ না দেয়, ও আমাকে বলবে আমি করে দিচ্ছি চলো, হাত থেকে টেনে হিচড়ে কাজ করবে। এই যে তাল বড়াটা বানাচ্ছি, এই তাল বড়ার জন্য তালটা গুলিয়েও কিন্তু উনিই দিয়েছেন। এমনকি এটাও বলেছে, আমি তাল নিতে পারি না, জীবনে কোনোদিনও তাল নেইনি, কিন্তু আজকে তো আমি নিয়ে দেখলাম যে তাল নেওয়াটা হ্যাবক কোনো কষ্টের না। এরপরে তোমার যখনই তাল খেতে ইচ্ছে করবে বলো, আমি বাজার থেকে তাল এনে তাল গুলিয়ে দেবো। এদিকে বড়া তো ভাজছি, কিন্তু ঘেমে আমি পুরো স্নান হয়ে গিয়েছি জানো। আর একটা কথাই মাথায় আসলো, এটা কিন্তু একদম সত্যি কথা, বাঙালির মতো কেউই খাওয়া দাওয়ার পেছনে এরকম সময় নষ্ট আর কষ্ট কোনোটাই করে না। গত বছর যখন শ্বশুরবাড়িতে ছিলাম, তখন এই তালের সময় আমি কাঠের উনুনে কয়েকটা তালের বড়া ভেজেছিলাম, কিন্তু কি বলতো, ওই জাল দিতে পারি না ঠিক করে, সেই কারণে না অনেকগুলো বড়া বেশ পুড়ে পুড়ে যাচ্ছিল। কি করব বলো, আমি তো কখনো করিনি, আর চেষ্টা করতে গেলে তো মানুষকে একটু সময় দেওয়া দরকার। কিন্তু আমার শ্বশুরমশাই ভীষণ রাগী, ওই সময় টময় ওগুলো উনি বোঝে না, মানে একটু খারাপ হয়ে গেলে না আর খায় না। তো এবার আমার জন্য যদি কারোর খাবারের নষ্ট হয়, মানে খাবারের কষ্টটা সে পায়, তাহলে তখন আর কি আর সেই বানানোর ইচ্ছেটা থাকে বলো? তো সেই কারণেই আমি আর সেরকম বানাতে পারিনি, মানে সুযোগ পাইনি। তবে আজকে নিজের সংসারে কিন্তু একদম মন দিয়ে, হাজার কষ্ট হলেও তালের বড়াগুলো আনন্দ করে ভাজছি। আমার শ্বশুরবাড়িতে প্রচুর তাল খাওয়া হয়। তালের পিঠে, তালের পায়েস, তাল বড়া, কি না বানানো হয়। তবে কি বলতো, ওই ভাদ্র মাসে শনিবার করে না তাল পিঠেটা নাকি বানাতেই হয়, ওটা একটা নিয়ম। যাই হোক, আমাদের তো আর সেই সব সম্ভব না, কারণ এখানে অত কিছু কোথায় পাবো, সেই কলা গাছ টলা গাছের পাতা টাতা কোথায় পাবো বলো? আর আজকে আমার এই তালের বড়াগুলো দেখতে কেমন লাগছে কমেন্ট করে জানিও কিন্তু কেমন। তোমরা কমেন্ট করে যখন কোনো কিছু বলো, সেই কমেন্ট পড়তে ভীষণ ভালো লাগে। অবস্থাটা শুধু দেখো,
কীরকম দরদর করে ঘাম হচ্ছে। কতবার গিয়ে চোখে মুখে জল দিয়ে আসছি, আবার গিয়ে এখানে বড়া ভাজতে দিয়ে বসার ঘরের সোফাটাকে খুলে নিয়েছি, ওটা এখন বেডে পরিণত হয়ে গিয়েছে। ওখানে গিয়ে গিয়ে পাখার তলে একটু হাওয়া খেয়ে আসছি, কিন্তু তাও যেন আমার গরম কমছে না, যেন এত গরম লাগছে। উফ, চলো বাকি এবার কাজগুলো করে নিই। বড়া ভাজা হয়ে গিয়েছে, তারপরে একটুখানি বসেছিলাম, মানে হাওয়া খাচ্ছিলাম, তারপরে চলে এসেছি বাকি কাজগুলো কমপ্লিট করে নিতে, কারণ এই কাজগুলো না করলে না কালকে আবার দুপুরবেলা যখন রান্না করব তখন ভারী অসুবিধা হবে। সবসময় চেষ্টা করি সংসারের প্রতিটা কাজ গুছিয়ে পরিপাটিভাবে ভালোবাসা দিয়ে করার। হাজার শরীর খারাপ থাকুক, মন খারাপ থাকুক, যাই থাকুক না কেন, দেখো শরীরের নাম মহাশয়, যা সহবা তাই সয়, তাই না? কথাতেই আছে। তো ওই জন্য যতই শরীর খারাপ থাকুক না কেন, আমি চেষ্টা করি কাজগুলো ঠিক টাইমের মধ্যে যেন শেষ হয়ে যায়। আগে তো কত কিছুই ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করতাম, মানে নানান কাজকর্ম শেয়ার করতাম, কিন্তু এখন না সেই দৌড়ঝাঁপটা দিয়ে যে নানান রকম ভিডিওগুলো করব, সেই মানে এনার্জিটা না আমার শরীরে নেই। সময়ের সাথে সাথে পরিবর্তন, এটা তো একদম স্বাভাবিক জিনিস, তাই না? এটা মানুষের জীবনে আসবেই। আর সব থেকে বড় কথা হচ্ছে, কোনো কিছুই জীবনে কিন্তু চিরস্থায়ী না। আজকে হয়তো ওরকমভাবে সেই আগের মতো ভিডিও করতে পারছি না ইচ্ছে থাকলেও, কিন্তু আবার খুব তাড়াতাড়ি করতে পারবো, সেই মানসিকতা বা সেই মনের জোরটা কিন্তু আমার মধ্যে আর রয়েছে। এখন করে না সকালবেলার দিকে ঘুম থেকে উঠেই এতখানি খিদে পেয়ে যাচ্ছে, আমরা দুজনেই যেহেতু চা খাওয়াটা স্কিপ করেছি, তো সেই কারণেই ছাতুর শরবত আর তার সাথে ড্রাই ফ্রুটস খাচ্ছে। ও যদিও ড্রাই ফ্রুটস তেমন একটা খায় না, ওই জোর করে দিলে খায়, তবে আমাকে খেতেই হবে, তাই আমি খাচ্ছি। কিন্তু এই প্যাকেটের ছাতু আমার একটুও ভালো লাগে না। সে গণেশ ছাতু বলো, আশীর্বাদ বলো, যে কোনো ব্র্যান্ডের ছাতুই বলো না কেন, এই ছাতুগুলো না আমার কাছে সেই বেসন বেসন টাইপের লাগে, আমার কাছে একদম ভালো লাগে না। কিন্তু যখন বাড়িতে থাকতাম, অর্থাৎ আমাদের হাবড়ায় যখন আমরা ছোট ছিলাম, বা বিয়ের আগের কথাও বলছি, বাবা না তখন আমাদের দুই ভাই বোনের জন্য সেই মিল থেকে ভাঙানো যে ছাতুটা হয়, সেই ছাতুটা কিনে নিয়ে আসতো। আর ওই ছাতুটার এত স্বাদ, এত স্বাদ, আমি কোথাও যে কোনো জায়গায় গিয়ে যত ছাতুই খাই না কেন, আমাদের হাবড়ার সেই মিলের ছাতুর মতো সেই স্বাদ কোথাও পাই না। আর আমার মা যেই জানতে পেরেছে যে আমি গণেশের প্যাকেটের ছাতু খাচ্ছি, সাথে সাথেই আমাকে বকাবকি শুরু করে দিয়েছে, আমি যেন প্যাকেটের এই জিনিসগুলো না খাই। মা ঠিক পাঠিয়ে দেবে ক্ষণে ভাইয়ের কাছে ওই সেই প্রিয় ছাতুটা। শুনে যে কী আনন্দ হচ্ছে, এরপর থেকে আর ওই ছাতু খেতে হবে না। যাই হোক, চলো আজকের মতো এখানেই বিদায় জানাচ্ছি। তোমরা সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।